রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। বর্ষার সন্ধে যথারীতি তারানাথের বাড়িতে অতিথি হিসেবে হাজির কিশোরী আর বিভূতি। গরমাগরম তেলে ভাজা আর চায়ের সাথে আড্ডাও জমে উঠেছিল। তারানাথ ধোয়া ওঠা চায়ের কাপে একখানা চুমুক দিয়ে সবে পাসিং শোটা ধরিয়েছে এমন সময় কিশোরী বেশ জাঁকিয়ে বসে বলে উঠল, তারানাথ, এমন বাদলার দিনে আপনার একখানা গল্প হবে না? গল্প শোনার এমন পরিবেশ কি আর রোজ রোজ পাওয়া যায়? কিশোরীর প্রশ্নের উত্তরে তারানাথ কিছু বলতে যাবে এমন সময় সদর দরজায় কড়া নাড়ার শব্দ পাওয়া গেল। কিশোরী আর বিভূতি বেশ অবাকই হলো। এই বৃষ্টির মধ্যে আবার কে? কিশোরী বেশ খানিকটা বিরক্তি নিয়েই বলে উঠল। তারানাথ অল্প হেসে রোসো রোসো হে বাপু বলে চলে গেল সদর দরজার দিকে। কিশোরী আর বিভূতি দেখল সদর দরজার ওপারে যে দাঁড়িয়ে রয়েছে তাকে দেখেই তারানাথের মুখের ভাব পরিবর্তন হয়েছে। তার মুখের ভাবে স্পষ্টত অসন্তোষের ছায়া ঘনিয়ে এসেছে। কোনো পরিচিত অথচ অপ্রিয় মানুষের সাথে সাক্ষাৎ ঘটলে বুঝি এমনই মুখের ভাব লক্ষ্য করা যায়। চোয়াল শক্ত করে তারানাথ প্রশ্ন করল, আপনি এখানে কি মনে করে? তারানাথ তাকে ভেতরে ডাকার আমন্ত্রণ করার আগেই ঘরের ভিতরে ঢুকে এলো আগন্তুক। গায়ে মাথায় লেগে থাকা বৃষ্টির জল মুছতে মুছতে বলে উঠল, এই আপনার কথা ভীষণ মনে পড়ছিল, তাই ভাবলাম যাই একবার দেখা করে আসি। এমন সাক্ষাৎ তো আর রোজ রোজ ঘটে না। তারা না, একটা দান খেলা হবে নাকি? কথা শেষে আগন্তুকের মুখে একখানা অদ্ভুত প্রতিহিংসা ভরা হাসি ফুটে উঠল। তারানাথের কপালে চিন্তার ভাঁজ গভীর হচ্ছে। এ আগন্তুকের আগমন যে মোটেই প্রীত নয়, এ পরিচিত মুখ দেখার আশা সে করেনি, কারণ সে জানত এ ব্যক্তি মৃত, যাকে একদিন তারানাথ তারই পাশার চালে হারিয়েছিল। এ সেই রাম কিঙ্কর বেইজ। তারানাথ পরিষ্কার বুঝতে পারল আজ রাতে ভয়ানক কিছু একটা ঘটতে চলেছে। এক অমঙ্গলের ইঙ্গিতে তারানাথ যেন একটু ভয়ই পেল। আজ রাতে আবার তাকে খেলতে হবে সেই পরিচিত খেলা। সাসপেন্স স্টেশন মৃতের শহরে শুরু হয়ে গিয়েছে তারানাথ তান্ত্রিকের সিজন 2। গত পর্বে আপনারা শুনেছিলেন তারানাথ তান্ত্রিক ও প্রেতপুরীর পাশা। কমেন্ট করে জানান আপনাদের আমাদের গল্প কেমন লেগেছে। আজ আপনাদের জন্য আসছে তারানাথ তান্ত্রিক ও প্রেতপুরীর পাশার দ্বিতীয় খণ্ড। বাইরে ততক্ষণে বৃষ্টির বেগ আরো বেড়েছে। তারানাথ রামকিঙ্করকে নিয়ে এসে তক্তাপোষের পাশে রাখা একখানা চেয়ারে বসতে দিল। কিশোরী আর বিভূতির সাথে পরিচয় করিয়ে দিতেই রামকিঙ্কর হাসি মুখে ওদের দুজনকে নমস্কার করল, কিন্তু সেই হাসিতে আন্তরিকতার কোনো চিহ্ন ছিল না। কিশোরী কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তারানাথ চোখের ইশারায় মানা করল। কিশোরীও দেখা গেল
বাধ্য ছাত্রের মতো সে কথা মেনে নিয়ে চুপ করে গেল। সমস্ত ঘরখানা জুড়ে এক অস্বস্তিকর থমথমে পরিবেশ বিরাজ করছে যেন। সেই থমথমে পরিবেশের মধ্যে রামকিঙ্করই প্রথম কথা শুরু করল। তারানাথের মন কি আশঙ্কায় তখনও কু ডেকে চলেছে। রামকিঙ্কর বলল, আসুন তারানাথ, এতদিন বাদে এই সাক্ষাৎকে স্মরণীয় করে রাখি। একদান পাশা খেলা যাক। তারানাথ এমন কিছুই আশা করছিল। সে শান্ত গলায় বলল, এমন ঝড় বৃষ্টির মধ্যে আপনি নিশ্চয়ই পাশার মতন সাধারণ কোনো খেলা খেলতে এখানে আসেননি। কেন এসেছেন দয়া করে বলবেন কি? রামকিঙ্কর যেন একটু বিরক্ত হলো। কপট রাগ দেখিয়ে সে বলে উঠল, আপনার খালি সন্দেহ, কেন বলুন দেখি। আরে এটাই সত্যি তারানাথ, স্রেফ একটা দান খেলতেই আপনার কাছে আসা, এছাড়া আর কোনো অভিপ্রায় নেই আমার। তারানাথ বেশ বলে মৃদু মাথা নাড়ল। তারপর উঠে গিয়ে আলমারিতে রাখা পাশা বের করে আনল। দেখা গেল রামকিঙ্করের চোখ তাই দেখে জলজল করে উঠেছে। ঘুঁটি সাজানো শেষ হলে পর রামকিঙ্কর আশ্বাসের গলায় বলল, এ দানে আমি আমার প্রাণপণ রাখলাম তারানাথ। কিশোরী আর বিভূতি এমন অদ্ভুত পণের কথা শুনে চমকে উঠলেও তারানাথ কিন্তু বিন্দুমাত্র বিচলিত হলেন না। বরং তার হাবভাব যেন আরো শান্ত, আরো বিচক্ষণ হয়ে এলো। এক মুহূর্ত পর হেসে রামকিঙ্কর বলে উঠলেন, তারানাথ, আপনি কি পণ? রামকিঙ্করের কথা শেষ করতে না দিয়েই তারানাথ বলে উঠল, আপনার কি ইচ্ছা? আমার বোন হিসাবে আপনি কি রাখতে চান বলুন। তারানাথের কথা শেষ হবার সাথে সাথে কাছাকাছি কোথাও একটা বাজ পড়ল যেন। রামকিঙ্করের মুখে একটা হাসি ফুটে উঠল, যেন সে ঠিক এই কথাটাই শুনতে চেয়েছিল। মৃদু হেসে সে বলল, বেশ বেশ, আমি চাই। তারানাথ এক দৃষ্টে চেয়ে আছে রামকিঙ্করের দিকে, যেন রামকিঙ্কর কি বলবে তা যেন সে বুঝতে চাইছে। এক মুহূর্তের নিস্তব্ধতা, তারপর গম গম করে উঠল রামকিঙ্করের কঠিন স্বর, আমি চাই আপনি আপনার পরিচয় পণ রাখুন তারানাথ। এতক্ষণে তারানাথ যেন একটু বিচলিত হলো। এমন অদ্ভুত শর্ত সে আশা করেনি। সে ভেবেছিল প্রাণের বদলে প্রাণের পণ বাজি রাখা হবে, কিন্তু পরিচয়? তারানাথের মন একইভাবে কু ডেকে চলল। খেলা শুরু হলো। ঘরের আবহাওয়ার মধ্যে কেমন যেন একটা দম বন্ধ করা ভাব। হাওয়ায় ভেসে বেড়াচ্ছে কিসের যেন অশনি সংকেত। রামকিঙ্করের পাশার দান ঠিক পড়ছে না। বেশ কিছু দান ওর রীতিমতো খারাপ হলো, কিন্তু এতে তারানাথের দুশ্চিন্তা যেন আরো বেড়ে গেল। সময়ের সাথে খেলাও এগিয়ে চলল। খেলতে খেলতে এমন একটা সময় এলো যখন তারানাথ প্রায় জেতার মুখে। মাত্র 4 পড়লেই খেলা শেষ। কিন্তু না, 4 কোনোভাবেই পড়ল না। তারানাথ একের পর এক দান দিল। 1 বার, 2 বার, 5 বার, 10 বার। দেখতে দেখতে তারানাথের জেতা খেলা তার সামনেই বদলে যেতে লাগলো। হারার মুখে থাকা রামকিঙ্কর তখন প্রায় ছুঁয়ে ফেলেছে তারানাথকে। জেতার জন্য তারানাথের এখনো 4 দরকার, আর রামকিঙ্করের দরকার 7। তারানাথের দান ছিল
4 পড়ল না। পরের দান রামকিঙ্করের। দান দিতে দেখা গেল রামকিঙ্করের 4 পড়েছে। রামকিঙ্করের মুখে ফুটে উঠল এক দুর্বোধ্য হাসি। কিশোরী ও বিভূতি অবাক চোখে দেখল পাশার ঘুঁটি বদলে যাচ্ছে নিজে থেকে। সাত। হ্যাঁ, 7। খেলা শেষ। মুহূর্তের জন্য চোখটা ঘোলাটে হয়ে এলো তারানাথের। এক পলকের জন্য চোখটা বুজে ফের খুলতেই যা দেখতে পেল তাতে তার গায়ের লোম খাড়া হয়ে উঠল। অন্য কেউ হলে এতক্ষণে ভয় চেঁচাত, কিন্তু তারানাথ চুপ করেই রইল। এক অজানা বিপদের ভয় যেন তাকে বোবা করে দিয়েছে। সে যে আর তারানাথ নেই। চোখ খুলতেই সে দেখতে পেয়েছিল তার নিজের স্বরূপকেই, অর্থাৎ তারানাথের শারীরিক পরিচয়ের আড়ালে এখন সেখানে স্থান পেয়েছে রামকিঙ্করের আত্মা। আর রামকিঙ্করের দেহে আটকে পড়েছে তারানাথ। রামকিঙ্করের শরীরে আটকে থাকা তারানাথ দেখল কিশোরী আর বিভূতির মুখে তীব্র অসন্তোষ। সে মুখ দেখে স্পষ্ট বোঝা যায় রামকিঙ্করের জেতায় তারা কেউই খুশি নয়। এতক্ষণে একটা হালকা হাসি ফুটে উঠল তারানাথের মুখে। রামকিঙ্কর দেখল সে হাসি আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও তার নিভৃতে লুকিয়ে রয়েছে এক বিষাক্ত ভয়ানক অমঙ্গলকারী ইঙ্গিত। রামকিঙ্করের দেহে বাঁধা পড়া তারানাথ ভয় দিশেহারা অনুভব করছে। চিত্ত বিনিময় যে সম্ভব তা তারানাথের জানা ছিল, কিন্তু সে বিদ্যা এতই গূঢ়, গোপনীয় এবং বিপজ্জনক যে তারানাথ সে বিদ্যা আয়ত্ত করতে পারেনি। এই জন্যই তবে পরিচয় বোন রাখতে বলেছিল। রামকিঙ্কর উদ্বিগ্ন গলায় বলল, আর একদান খেলা হোক এই একই পণের ওপর। এবার তারানাথের শরীরে আশ্রয় পাওয়া রামকিঙ্কর বিষাক্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, অতিথি নারায়ণ, তাই আপনার এমন হঠাৎ আসা এবং এই পাশা খেলার অনুরোধে রাজি হয়েছিলাম। আপনাকে আসতেও মানা করিনি, কিন্তু সবকিছুর উপযুক্ত সীমা থাকে, এই ক্ষেত্রেও আছে। আপনার একটা অনুরোধ আমি রেখেছি, কিন্তু আর না। এবার আপনি আসতে পারেন, আপনার এখানে আর কোনো কাজ নেই। রামকিঙ্কর কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু কিশোরী তাকে ঠেলে উঠিয়ে দিল। আপনি এবার আসুন তো, আসুন আপনি। তারানাথ মানা করায় এতক্ষণ সে কিছু বলেওনি, কিছু করেওনি, কিন্তু এবার সে রামকিঙ্করকে ঠেলতে ঠেলতে সদর দরজার দিকে নিয়ে এলো। আরে চলুন চলুন চলুন, অনেক চেষ্টা তো করলেন, অনেক হয়েছে, এবার বিদায় হন দেখি। বলে এক ধাক্কায় রামকিঙ্করকে দরজার বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল। বাইরে তখন নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে মুষলধারায়। বৃষ্টির সাথে থেকে থেকেই বিদ্যুৎ চমকাচ্ছে। সেই বৃষ্টির মধ্যেই মঠ লেনের রাস্তা ধরে হেঁটে যাচ্ছে রামকিঙ্কর। বেশ কিছুক্ষণ হাঁটার পর সে এসে পৌঁছলো শ্মশানে। তারপর সদ্য নিভে যাওয়া চিতার ছাইয়ের কিছুটা মুঠো করে তুলে নিয়ে গায়ে মাখল। তারপর সেখান থেকে কিছুটা দূরে একটা বাজে পুড়ে যাওয়া চটকা গাছের নিচে ধ্যান মুদ্রায় বসল। অভীষ্ট মধুসুন্দরী দেবীর দর্শন পাওয়া। কতক্ষণ সময় পার হয়েছে সে খেয়াল নেই। হঠাৎ রামকিঙ্করের ধ্যান ভঙ্গ হলো এক স্বর্গীয় গন্ধ ও স্পর্শে। খুব চেনা সে গন্ধ আর স্পর্শ।
রামকিঙ্কর চোখ খোলা মাত্র দেখতে পেল দেবীর স্বরূপ। বিহ্বল গলায় সে বলে উঠল, দেবী, দেবী তুমি এসেছো? মধুসুন্দরী দেবী বললেন, তুমি এত আকুলভাবে ডাকলে আমি কি আর না এসে থাকতে পারি তারানাথ? কিন্তু তুমি এই কি করলে? তুমি তো জানতে রামকিঙ্করের অভিষ্ট, তাও এত বড় ভুল কি করে করলে তারানাথ? ক্ষমা করো দেবী, ক্ষমা ক্ষমা করো দেবী, ক্ষমা। অনুশোচনায় মাথা নুইয়ে পড়ল রামকিঙ্করের। মধুসুন্দরী দেবী বললেন, বিপদ চেনা এবং তার থেকে নিজেকে রক্ষা করার ক্ষমতা তো আমি তোমায় দিয়েছিলাম, তা সত্ত্বেও এত বড় ভুল করলে? রামকিঙ্করের শরীরের ভেতর বাধা পড়া তারানাথ বুঝতে পারল এ দেহের আয়ু আর খুব বেশি নয়। কাতর গলায় সে বলে উঠল, দেবী ক্ষমা, দেবী ক্ষমা। আমাকে এই ভুলের জন্য তুমি শাস্তি দিও, সে শাস্তি আমি মাথা পেতে নেব, কিন্তু এ বিপদ থেকে আমার উদ্ধার করো দেবী, উদ্ধার করো, আমায় মুক্ত করো এ দেহ থেকে। মধুসুন্দরী দেবী খানিক ম্লান হেসে বললেন, তোমায় যদি এই মুহূর্তেও দেহ মুক্তি করি তারানাথ, তবুও তুমি নিজের দেহে প্রবেশ করতে পারবে না, কারণ সে দেহ এখন তোমার বর্তমান শরীরের মালিকের দখল। এখন যদি তোমার দেহ মুক্তি ঘটে তবে তুমি অশরীরী প্রেতে পরিণত হবে। তবে একথাও সত্যি, তোমার এই শরীরের আয়ু আর বেশি বাকি নেই। কিন্তু তারানাথ, তাও আমি তোমায় এই বিপদ থেকে উদ্ধার করতে অপারগ। তুমি প্রেত পুরীর পাশা খেয়েছ, তাই এই বিপদ থেকে তোমায় একমাত্র সেই উদ্ধার করতে পারবে যার সঙ্গে এই বিপদ প্রত্যক্ষভাবে জড়িত। প্রেত লোকের অধীশ্বরকে নিশ্চয়ই জানা আছে তোমার। তার কাছে অনুরোধ করে দেখো, তার কৃপা পেলে তোমার বিপদ মুক্তি অবশ্যই ঘটবে, অবশ্যই ঘটবে, অবশ্যই ঘটবে। এই বলে দেবী মধুসুন্দরী অদৃশ্য হয়ে গেলেন। রামকিঙ্করের শরীরে আটকে পড়া তারানাথ এতক্ষণে তার কর্তব্য স্থির করে ফেলেছে। দেবী পরিষ্কার বলে গেছে, এ শরীরের শ্বাস সীমিত, তাই যা করার তাড়াতাড়ি করতে হবে। রামকিঙ্কর রূপী তারানাথকে আবার ধ্যানে বসতে হবে, কিন্তু সে স্থানকে হতে হবে অপবিত্র, অসুচি, অশুভ। শ্মশান পবিত্র জায়গা, সেখানে এ কার্য সম্পন্ন করা সম্ভব নয়। রামকিঙ্কর হাঁটতে শুরু করল। এ কলকাতার বুকে এমন অনেক জায়গা আছে যেখানে শোক, তাপ, ষড়যন্ত্র এবং শঠতার কলুষতায় ভয়ানক অমঙ্গলের চিহ্ন নিয়ে অপেক্ষা করে আছে বুভুক্ষু কিছু শক্তি। তারই মধ্যে একটির দিকে হাঁটা লাগালো রামকিঙ্কর রূপী তারানাথ। এই গঙ্গার ধারের অদূরেই একটা পরিত্যক্ত ইট ভাটা আছে। বহু বছর আগে এই ইট ভাটায় এক মর্মান্তিক দুর্ঘটনায় আগুনে পুড়ে মারা যায় হাজার খানেক শ্রমিক এবং কর্মচারী। কানাঘুষো শোনা যায় আগুনটা নাকি লাগানো হয়েছিল। সেই দিন থেকে সে স্থান হাজারো বুভুক্ষু আত্মার হাহাকারে অভিশপ্ত। চারিদিকে কেবল মৃতের অভিশাপ। কোনো শুভ কিছুর অস্তিত্বই যেন চিরতরের জন্য মুছে গেছে জায়গাটা থেকে। সেইখানেরই একটা পোড়া বটগাছের তলায় রামকিঙ্কর আসন করে বসল। তারপরই শুরু করলো তার ভীষণ প্রক্রিয়া। সঙ্গে করে সে বেশ কিছু অদ্ভুত সামগ্রীও নিয়ে এসেছিল। আসন গ্রহণ করবার প্রথমেই সে এক কৌটো সিঁদুর তিলের তেলে গুলে মাটিতে বিশেষ একটা যন্ত্র আঁকল। তারপর সে যন্ত্রের চার কোণে চারটি লেবু রেখে কালো তিল বিছিয়ে দিল। তারপর ঝোলা থেকে বার করল
শ্মশান ঘাট থেকে নিয়ে আসা একটা মরার খুলি, আর সেটা রাখলো যন্ত্রের ঠিক মধ্যিখানে। তারপর শুরু হলো মন্ত্রজপ। খানিক পরেই সেই যন্ত্রের মধ্যিখানে রাখা মরার খুলির চোখ জ্বলে উঠল, আর তার সঙ্গেই সেই অঙ্কিত যন্ত্রের চারপাশে আগুন জ্বলে উঠল নিমেষেই। রামকিঙ্কর এতটুকুও বিচলিত হলেন না। এবার সে নিজের গায়ে কিছু চিহ্ন অঙ্কন করে ধ্যানমগ্ন হলো। সময় থেমে গেছে বোধহয়। প্রাণের কোনো স্পর্শ অনুভূত হচ্ছে না। আস্তে আস্তে চোখ খুলল সে। দেখল রামকিঙ্করের পার্থিব শরীরখানা পড়ে রয়েছে, আর সে নিজে রয়েছে এক সূক্ষ্ম শরীরে। তারানাথ বুঝল রামকিঙ্করের শরীরটা মারা গেছে। তারানাথ দেখল ওর সামনে রয়েছে এক নিবিড় ঘন অন্ধকার ঢাকা অরণ্য। তারানাথের সূক্ষ্ম শরীর হেঁটে চলল সেই অজানা লক্ষ্যের দিকে। বেশ কিছুটা এগোতেই তারানাথ এসে উপস্থিত হলো এক জলাশয়ের সামনে। গভীর কালো বর্ণের সেই জলাশয়ের সঙ্গে পার্থিব জগতের জলাশয়ের তফাৎ শুধু এই যে সেই জলাশয়ে জলের বদলে ভরা রয়েছে কালচে লাল রক্ত। হ্যাঁ, এ এক রক্তের নদী। জলার ধারে কাউকে দেখতে পেলেন না তারানাথ। অন্ধকারে এতক্ষণে তার চোখ সয়ে এসেছে, তাই দেখতে তেমন একটা অসুবিধে হচ্ছে না। মুহূর্তের মধ্যে এক ভয়ঙ্কর অশনি সংকেত ও অশুভ কিছুর আভাস পেল তারানাথ। লক্ষ্য করে দেখলেন এক বীভৎস অবয়ব চেয়ে রয়েছে তারই দিকে। এতক্ষণে লক্ষ্য পূরণ হয়েছে তারানাথের। এসেছে, হ্যাঁ সে এসেছে, যার পরিচয় অনেক, যাকে বহু নামে চেনে এই পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ। সেই শয়তানের রাজা স্বয়ং এসেছে তারানাথের সামনে। তারানাথ ধীরে ধীরে এগিয়ে গেল সেই অবয়বকে লক্ষ্য করে। প্রণাম করতে যাবেন, কিন্তু সে মূর্তি তাকে বারণ করল। এরপর চারিদিক গম গম করে উঠল এক অপার্থিব কণ্ঠস্বরে। শয়তানের রাজা বলল, এখানে কেন এসেছিস? তোর তো এখনো সময় হয়নি এখানে আসার। যা, ফিরে যা এখান থেকে। যখন সময় হবে তখন আর পালাতে পারবি না। তখন না চাইলেও আসতে তোকে হবে। কিন্তু সে সময় এখনো আসেনি তোর। যা যা, চলে যা এখান থেকে। তীক্ষ্ণ দৃঢ় কণ্ঠস্বর। তারানাথ লক্ষ্য করল কথাগুলো বলার সময় সেই ভীষণ দর্শন মূর্তি কিন্তু একবারের জন্য মুখ খোলেনি, অর্থাৎ মানসিকভাবে কথার আদান প্রদান চলছে। তারানাথ ধীর পায়ে গিয়ে দাঁড়ালো সেই মূর্তির একদম সামনে। তার মনে হলো সে মূর্তি যেন তাকে ভালোভাবেই লক্ষ্য করছে। এক মুহূর্ত পর শয়তানের রাজা ফের কথা বলে উঠলেন। নরম সুরে তিনি বললেন, তুই তো এত সহজেই পথে আসার পাত্র নস। তবে এখানে কি মতলবে? কি চাই তো? তারানাথ উত্তর দিল, প্রেতপুরীর ভাষার দান ফিরিয়ে নিন এই অলৌকিক ক্ষমতা। শয়তান শান্তভাবেই বললেন, সে কি করে সম্ভব? সে ক্ষমতা তো আমার এক দাসের কাছে গচ্ছিত আছে। আপনার সেই দাস সেই ক্ষমতা ব্যবহার করে আমার শরীরের মালিক হয়ে বসেছে। শুধু তাই নয়, এর আগেও সে বহু মানুষের ক্ষতি সাধনের চেষ্টা করেছে। হেসে উঠলেন শয়তানের রাজা। উফ, কি বিভৎস রক্ত জল করা সেই হাসি! তাই নাকি? হ্যাঁ। পরক্ষণেই বজ্র গম্ভীর গলায় বলে উঠলেন,
খুব করেছিলিস, হ্যাঁ? ভেবেছিলিস হারিয়ে দিতে পারবি? খেলেছিলিস কেন সে খেলা, হ্যাঁ? আমার আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে। তারানাথ অনুশোচনায় মাথা নত করল। শয়তানের গলার স্বর ফের নরম হলো, বলল, সে ক্ষমতার আশীর্বাদ একবার দিয়ে দিয়েছি তাকে, আর ফেরত নিতে যে পারবো না। তবে 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 খেলা শেখাতে পারি। কি শিখবি? প্রেতপুরীর পাশার খেলা? তারানাথ খানিক হকচকিয়ে গেল এমন প্রস্তাব শুনে। পর মুহূর্তেই ধাতস্থ হয়ে বলল, বেশ, আপনার যা ইচ্ছা তাতেই আমি প্রস্তুত। আমি কেবল এই বাঁধন থেকে মুক্ত হতে চাই। হো হো করে হেসে উঠল শয়তানের রাজা। তারপর ফিসফিসে গলায় বলল, আয় তবে শুরু করা যাক খেলা। পাশার পাটি পেতে শুরু হলো খেলা। কত দিন, মাস, বছর, যুগ যে কেটে গেল কোনো ঠিকানা নেই। সময় এখানে অচল। খিদে নেই, তেষ্টা নেই, ঘুম নেই। তারানাথ আর শয়তান নিমগ্ন সেই অসীম দুধ ক্রীড়ায়। তারানাথ কিছুতেই শয়তানকে হারাতে পারছে না। প্রত্যেকবার শয়তান জিতে যাচ্ছে। একসময় খেলা থামিয়ে শয়তান তারানাথকে উদ্দেশ্য করে বলল, যদি তুই ঘুঁটির হাতে নিজের ভাগ্য সমর্পণ করিস তাহলে কোনোদিন জিততে পারবি না। তোকে ঘুঁটির ভাগ্য নিয়ন্ত্রণা হতে হবে, তবেই দান তোর আশানুরূপ হবে। তুই তোর ঘুঁটি আর চালককে আদেশ দে, ওরা তোর কথা যেন শোনে। যেমন ভাবে কোনো অপশক্তিকে আদেশ দিস, ঠিক তেমন ভাবে। শয়তানের কথা শুনল তারানাথ। নিজের সমস্ত মানসিক জোর দিয়ে তারানাথ আদেশ করল। আর ঠিক তখনই, কি আশ্চর্য, মুহূর্তের মধ্যে পটিতে পড়ে থাকা তারানাথের চাল বদলে গেল তার কাঙ্ক্ষিত সংখ্যায়। সেই দেখে শয়তানের সে কি ভয়ানক অট্টহাসি। হাসি থামিয়ে তিনি বললেন, এই তো তুই শিখে গেছিস প্রেতপুরীর পাশা কিভাবে খেলতে হয়। যা, এবার ফিরে যা এখান থেকে। ফের যদি হারিস আবার আসিস, আবার শিখিয়ে দেব। তোকে আমার ভালো লেগেছে। এবার এলে তোকে আমার দাস বানিয়ে নেব, কেমন? তারানাথ উঠে পড়ল। শয়তানের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে চোখ বন্ধ করল। পর মুহূর্তে চোখ খুলতেই সে নিজেকে আবিষ্কার করল গঙ্গার ধারের সেই অভিশপ্ত ইটভাটার পোড়া বটগাছের নিচে। তার আত্মা ফের বাধা পড়েছে রামকিঙ্করের শরীরে। উঠে পড়ল সে। হাঁটতে হাঁটতে যখন সে মঠ লেনে এসে উপস্থিত হলো, তখন আকাশ ভাঙা বৃষ্টি নেমেছে। এটা ঠিক কোন সময় তা তার জানা নেই। তবু কি এক অভাবনীয় অনুভূতি যেন ক্রমশ প্রকট হয়ে উঠছে রামকিঙ্কর রূপী তারানাথের মনে। ভিজতে ভিজতে রামকিঙ্কর এসে দাঁড়ালো তারানাথের বাড়ির সামনে। তারপর দরজায় টোকা দিল। কিশোরী আর বিভূতি দেখল সদর দরজার ওপারে যে দাঁড়িয়ে রয়েছে তাকে দেখেই মুখের ভাবে পরিবর্তন হয়েছে তারানাথের। সেই মুখের ভাবে
স্পষ্টত অসন্তোষের ছায়া ঘনিয়ে এসেছে। কোনো পরিচিত অথচ অপ্রিয় মানুষের সাথে সাক্ষাৎ ঘটলে বুঝি এমন মুখের ভাব লক্ষ্য করা যায়। চোয়াল শক্ত করেই তারানাথ প্রশ্ন করল, আপনি এখানে কি মনে করে? তারানাথ তাকে ভেতরে ডাকার আমন্ত্রণ করার আগেই ঘরের ভিতরে ঢুকে এলো আগন্তুক। গায়ে মাথায় লেগে থাকা বৃষ্টির জল মুছতে মুছতে বলে উঠল, এই আপনার কথা ভীষণ মনে পড়ছিল, তাই ভাবলাম যাই একবার দেখা করে আসি। এমন সাক্ষাৎ তো আর রোজ ঘটে না। তা তারানাথ, একটা দান খেলা হবে নাকি? তারানাথের মুখ রক্তবর্ণ হয়ে উঠল। তারানাথ রামকিঙ্করকে নিয়ে এসে তক্তপোষের পাশে একখানা চেয়ারে বসতে দিল। কিশোরী আর বিভূতির সাথে পরিচয় করিয়ে দিতেই রামকিঙ্কর হাসি মুখে ওদের দুজনকে নমস্কার করল। সেই হাসিতে আন্তরিকতার ছাপ স্পষ্ট। কিশোরী কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তারানাথ চোখের ইশারায় মানা করল। কিশোরীও দেখা গেল বাধ্য ছাত্রের মতো সে কথা মেনে নিয়ে চুপ করে গেল। এরপরে শুরু হলো দূতের সেই খেলা। সময়ের সাথে খেলাও চলল এগিয়ে। পণ রাখা হয়েছে অদ্ভুত। রামকিঙ্কর পণ রেখেছে নিজের প্রাণ, আর তারানাথ পণ রেখেছে নিজের পরিচয়। খেলা শেষ হলো এক সময়। মুহূর্তের জন্য ঘোলাটে হয়ে এলো রামকিঙ্করের চোখ। চোখ বুজে খুলতেই উঠে দাঁড়ালো তারানাথ। স্থানান্তরিকরণ সম্পূর্ণ হয়েছে। এদিকে রামকিঙ্কর থরথর করে কাঁপছে অসহায়ের মতো। কিসের এক ভয় যেন সে সিটিয়ে গেছে। তারানাথ পাশাটা তুলে নিল, তারপর সেটা রেখে দিল আলমারির সেই নির্দিষ্ট তাকে। বাইরে বৃষ্টির প্রকোপ তখন কিছুটা কমেছে। তারানাথ রামকিঙ্করের সামনে এসে হাত জোড় করে বলল, আচ্ছা রামকিঙ্কর বাবু, এবার তবে আসুন। খুব ভালো লাগলো দেখা হয়ে। আশা করি আর দেখা হবে না। রামকিঙ্করকে কেমন যেন অসহায় লাগছে। তার মুখ দেখে মনে হচ্ছে সে যেন ঠিক কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো সে। কিছু বলতে যাবে তার আগেই তারানাথ বলে উঠল, আপনার মালিক অপেক্ষা করছে রামকিঙ্কর বাবু, আর বেশি দেরি করবেন না। আর কথা বাড়ালো না রামকিঙ্কর বেশ। মৃদু মন্দ পায়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। শান্ত বৃষ্টির রাতে ধীরে ধীরে মিলিয়ে এলো তার অবয়ব। কিশোরী আর বিভূতি যেন কিছুই বুঝতে পারছে না। এই কিছুক্ষণ আগে পর্যন্ত তারানাথ কেমন ঘাবড়ে ছিল। তাছাড়া খেলা তো সে হেরে গিয়েছে, তবু এমন মানসিক পরিবর্তনের কারণ কি? আর যেসব শর্ত পণ রাখা হয়েছিল সেসবেরই বা কি মানে? তারানাথ নিষ্পলক দৃষ্টিতে বাইরের বৃষ্টি দেখছিল। মনে মনে সে অসংখ্য ধন্যবাদ জানালো এমন এক স্বরূপকে, যে আজ তার কাছে কোনো ঈশ্বরের চাইতে কম নয়। শুনছিলেন আমাদের আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশনের প্রেতপুরীর বাসা দ্বিতীয় পর্ব। রচনা সুপ্রতিম। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় সুপ্রতিম, কিশোরীর ভূমিকায় সমীর, গল্পের কথক রুদ্রনীল,
রামকিঙ্কর বেজের ভূমিকায় 221B হ্যারিসন রোড থেকে সুমিতেন্দ্র, শয়তানের ভূমিকায় 221B হ্যারিসন রোড থেকে প্রত্যয়, মধুসুন্দরী দেবীর ভূমিকায় আমি শুভপ্রিয়া। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে। সঙ্গে থাকুন।